অল রাইট, গুড মর্নিং। তো হোটেল থেকে চেক আউট করে নিয়েছি আমরা, লাগেজ লোড, বাইক কোল্ড স্টার্ট হয়ে গেছে, বিশ্বরূপ ওদিকে রেডি, আমার লাগেজ এইখানে লোড। এবার রওনা দেবো। সকালবেলা লাগেজ লোড করতে গিয়ে গরমে প্রায় ঘেমে নিয়ে একাকার কাণ্ড, কিছু করার নেই। চলো কাকা, আসছি, টাটা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় শ্রীরাম, জয় হনুমান, জয় শ্রীরাম, জয় হনুমান, জয় শ্রীরাম, জয় হনুমান। চলো, খুব গরম লাগছে, খুব গরম লাগছে। পুরীকে টাটা বাই বাই করার সময় এই সমুদ্র, অনেকটা স্মৃতি রেখে গেলাম। আবার খুব শীঘ্রই দেখা হবে, খুব শীঘ্রই আসবো আবার ফ্যামিলির সাথে, ফ্যামিলিকে নিয়ে। আপাতত পুরীকে গুড বাই জানানোর টাইম। আর আমরা উঠে পড়েছি মেরিন ড্রাইভ রোডে, সোজা গিয়ে ধরবো নবকলেবর রোড, তারপর একদম ভুবনেশ্বর ক্রসিং। কি ফ্যান্টাস্টিক, বড় বড় গাছ, সব ছাওয়া হয়ে আছে রাস্তাটা, বলছে ওপর থেকে ছাতার মতন নেমে আছে, দারুণ লাগছে। বিশ্ব মনে হয় সামনের চাকার হাওয়া চেক করাবে আবার, ওর গাড়ি শুধু অবল হয়। পেট্রোল পাম্প দেখি একটা কোথাও। সকাল সকাল কিন্তু কুয়াশা বেশ রয়েছে, আর আমরা যে চালাচ্ছি, মানে যতক্ষণ দাঁড়িয়েছিলাম ততক্ষণ গরম লাগছিল, গাড়িতে উঠে 2-4 কিলোমিটার চালাতেই শরীর একদম ঠান্ডা হয়ে গেল, এত সুন্দর হাওয়া দিচ্ছে। হাওয়াও দিচ্ছে, তার সঙ্গে সঙ্গে মানে অ্যাটমসফিয়ারটা খুব ঠান্ডা রয়েছে। সমুদ্র থেকে কাছে তো অ্যাকচুয়ালি এইদিকে, আর শহরের দিকটা কি হয়, কাছে পিঠে সমুদ্র নদী সেরকম নেই বলে গাছপালাও কম, বেশিরভাগ কনস্ট্রাকশন বিল্ডিং, পলিউশনটা বেশি, যার জন্য ওখানে গরম হয়ে গেলে না হিটটা ডিসিপেট করতে অনেক সময় নিয়ে নেয়। এখানে কি হয়, সব সময় হাওয়া দিচ্ছে, এয়ার কুলিং হচ্ছে, ঠান্ডা হয়ে যায়। তো হোটেল থেকে চেক আউট করার পর মোটামুটি 64-65 কিলোমিটার চালানো হয়ে গেছে। 64 হবে না, ওই 54 মতন হবে, 54 চালানো হয়ে গেছে। আর এইদিকে কি সুন্দর একটা সানরাইজ হয়েছে, সূর্যটা দেখো একদম ডিমের কুসুমের মতন দেখাচ্ছে। আর আমরা এসে গেছি অনেকটাই কাছে, আর হয়তো 15-20 কিলোমিটারের মধ্যে আমরা ওই পুরীর ক্রসিং, ভুবনেশ্বরের ক্রসিং ক্রস করে যেটা NH-16 আছে সেখানে উঠে পড়বো। একটু আগে একটা জায়গা দেখলাম বেশ ভিড় হয়ে রয়েছে রাস্তার ওপারটায়, মানে পুলিশের গাড়ি অবধি এসছে, পুলিশগুলো নেমে সব যাচ্ছিল, মনে হচ্ছে কিছু একটা দুর্ঘটনা ঘটেছে বা কিছু একটা হয়েছে, বেশ একটা ভিড় ছিল ওই জায়গাটায়। উঠে পড়েছি NH-16-এ, জাস্ট পিছনে ভুবনেশ্বর ক্রসিং ক্রস করে গোটা 5-7 কিলোমিটার মতন এলাম। আর এই জায়গাটা একটু স্পিড ক্যামেরা বেশি আছে, তাই জন্য খুব বেশি স্পিড আপ করছি না। আমরা যথেষ্ট ভালো পেস মেনটেন করে চালিয়েছি, কারণ বাড়ি থেকে মানে হোটেল থেকে বেরোতে বেরোতে প্রায় সময় হয়ে গিয়েছিল। ও আচ্ছা, আমার ঘড়িটা বন্ধ হয়ে গেছে, বাহ, এই তো আর একটা লেটেস্ট নিউজ। যাই হোক, তো কটা বাজছে আমি এখন বুঝতে পারছি না তাহলে, কিন্তু মোটামুটি যা মনে হয় ওই 1.5 ঘন্টা হয়েছে হয়তো আমরা বেরিয়েছি। 1.5 ঘন্টার মধ্যে আমরা মোটামুটি NH কানেক্ট করে ফেলেছি, আর সামনে আসছে কটক মহানদী ব্রিজ। ফ্যান্টাস্টিক, দেখো রাস্তাটা কি দারুণ লাগছে, দুদিকে গাছ, মনে হচ্ছে ঘন জঙ্গলের মাঝখান দিয়ে একটা টারম্যাক রাস্তা চলে যাচ্ছে, আর সেখান থেকে আমরা বাইক রাইড করছি। ফ্যান্টাস্টিক লাগছে, ফ্যান্টাস্টিক। জাস্ট পিপলি টোলটা ক্রস করলাম, আর পিপলি টোলের ওখানে দাঁড়িয়েছিলাম। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে তো কিছু খাওয়া দাওয়া হয়নি, একটুখানি চা বিস্কুট খেলাম, ঘুমটা একটু কাটলো, নাহলে এতক্ষণ একটু ঝিমুনি ঝিমুনি লাগছিল। এরপর ব্রেকফাস্ট করব এবং পুরো ভদ্রকে গিয়ে দাঁড়াবো, এরকমই একটা প্ল্যান আছে। চলো, দূরে দেখা যাচ্ছে আবার সেই পাহাড়গুলো, আর এই দিকটায় দেখো একবার লেফট সাইডে গাছগুলোর জন্য আড়াল হয়ে গেছে, আমি জানি না তোমরা দেখতে পাবে কি না। এই সাইডটা দেখো, বিশাল পর্বত,
এগুলো মানে বিশ্বরূপ বলছিল, ওর কাছ থেকে শুনছিলাম, এক একটা পর্বতমালা বেশ অনেক কিলোমিটার করে নাকি বিস্তৃত। আর ভালো ভালো ট্যুরিস্ট স্পট আছে ওখানে, উপরে মন্দির আছে, ওয়াচ টাওয়ার তো আমরা যাওয়ার সময়তেই দেখেছি। তো কখনো উড়িষ্যা কমপ্লিট ট্যুর করতে গেলে এই সমস্ত পাহাড়গুলো তখন ভিজিট করা যাবে। টোল রোড শুরু হয়ে গেছে প্রায় 5 কিলোমিটার পিছন থেকে। এখন আমরা টোল রোড দিয়ে যাচ্ছি, আর কি সুন্দর টারম্যাক রাস্তা দেখো, মানে উড়িষ্যার অন্যতম বিশেষত্ব এটা, যে রাস্তাঘাট খুব ভালো এখানকার। আর ওইদিকে আর একটা ঢিপি দেখতে পাচ্ছি, ওটা পাহাড় বলবো না ঢিপি বলবো বুঝতে পারছি না, চলো সম্মান দিয়ে পাহাড় বলাই ভালো, পাহাড়ই বললাম। এটা আবার কি পাহাড় জানি না, এখানে একটা আছে, একটা ওইদিকে আছে। আমরা যাওয়ার দিনকে ওই স্পিড লিমিটের ভয়ে, স্পিড ক্যামের ভয়ে যেভাবে এত আস্তে আস্তে গেছিলাম, তার জন্য অনেকটাই সময় ব্যয় হয়েছিল। আসার দিনকে ঠিক করেছি যে আমরা সেটা করব না, আমরা চেষ্টা করব 80-90 মেনটেন করার। যেখানেই ক্যামেরা দেখবো দূর দূর থেকে, রাত্রিবেলা আর কি ক্যামেরাটা চট করে বোঝা যায় না, দিনের বেলা তো স্পষ্ট বোঝা যায় সূর্যের আলোতে, তো ক্যামেরা দূর থেকে যেখানেই দেখবো তার আগে স্লো হয়ে যাব, এরকম একটা চিন্তাভাবনা করে আমরা আজকের রাইডটা করছি, এবং সেরকমভাবেই চালানো হচ্ছে মোটামুটি। কিন্তু এই জায়গাটায় না রাস্তাটা একটু উবুড় খাবড় আছে, একটু ঢাল আছে, মানে লরি গিয়ে গিয়ে দু একটা জায়গায় বসে গিয়েছে, যার জন্য মানে বাইকটা একটু ওয়াবল করবে, চাকা যদি পড়ে ওর ওপর তাহলে একটু ওয়াবল করবে। এই দেখো এইখানটা একটা পাহাড়, পাহাড়ের উপরে আবার একটা ওয়াচ টাওয়ার আছে, মানে বোঝাই যাচ্ছে যে এখানে ট্যুরিস্ট স্পট আছে, এখানে লোকজন আসে ঘুরতে। আর এটা কি নদী, ব্রাহ্মণী না বৈতরণী জানি না, কি নদী ক্রস করছি। আর দূরে দেখো পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে, ওই উঁচু উঁচু পাহাড়, ওই যে গাছগুলোর পিছন দিক থেকে দেখা যাচ্ছে, ওই দূর দিয়ে পাহাড় চূড়া। বাড়াবাটি, বাড়াবাটি ক্রস করছি এখন আমরা। এখানে আবার স্পিড লিমিট রাস্তার ওপর লিখে রেখেছে 50। এই রাস্তায় কে 50-তে চালাবে, কে চালাবে, কোন মহাপুরুষ চালাবে আমি জানতে চাই। হ্যাঁ, এরকম রাস্তায় কেউ 50-তে চালায়? এটা মানে দণ্ডনীয় অপরাধ হয়ে যাবে। যাই হোক, আমি স্পিড রাইডিং প্রমোট করছি না, কিন্তু সবাই সেফ রাইড করবে, কিন্তু এরকম রাস্তায় কখনোই 50 স্পিড লিমিট হওয়াটা ঠিক নয়। বাকি তোমরা সবাই বড় হয়ে গেছো, তোমরা জানো স্পিডে সবসময় রিস্ক বেশি থাকে, তাই স্পিড লিমিট কন্ট্রোলে রাখলেই ভালো। We've been living in sin so long, all the feels are gone. Fella stopped me on the street last night, said everything's alright. Roller coaster, make it through the day upright. It seems your meal ticket is gone, but life goes on. I could never imagine something better. Yeah, right. Now you're cooking on high heat in the middle of the street. Roller coaster, take me to a better time. Let's go. All sing your high line with the roller. এইখানে যে একটা স্পিড মেনটেন করে চালাবো আমরা ভালোভাবে, হাইওয়েটা প্রায় বেশ কিছুক্ষণ ধরে দেখছি রাস্তার মাঝখানটায় এরকমভাবে খুঁড়েছে পিচ করবে বলে, আর বাইকের চাকা এর ওপর উঠলেই পুরো টাল খেয়ে যাবে। এই দেখো এইখানটাতেও কি যাচ্ছে তাই অবস্থা, আর কোনো রকম সাইনবোর্ড বা কোনো কশন সাইন, ওয়ার্নিং সাইন কিচ্ছু দেওয়া নেই যে এই জায়গাটায় স্লো হয়ে যাও বা এইভাবে চালাতে হবে, কিচ্ছু দেওয়া নেই। রাস্তাটা এই কন্ডিশন, কোনো নোটিশই নেই। একটা জিনিস দেখাই তোমাদের, চলো সামনে যাই। এই যে বাইকটা যাচ্ছে, দেখো বাচ্চাটাকে কিভাবে নিয়েছে লোকটা, এনার সঙ্গে পিছনে কোনো পিলিয়ার নেই, কেউ নেই, এই রকমভাবে বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে। কি দুঃসাহস এদের, মানে কি মায়া দয়া বলে কিছু নেই, এইভাবে নিয়ে যাচ্ছে বাচ্চাটাকে। মানে কি বলবো, আমি হলে তো পারতামই না, এরকমভাবে কেউ নেয় একটা বাচ্চাকে, ছোট বাচ্চা, মানে নিয়ে বেরিয়েছেই বা কেন, আর বাইকেই বা যাচ্ছে কেন, যদি কোথাও খুব জরুরি দরকার থাকে। কি কোনো মানে হয় এইভাবে যাওয়ার? বড় তো কোনো
মানে এত রিস্ক একটা বাচ্চার জন্য, একটা বাচ্চাকে নিয়ে কখনো উচিত না, কখনো। তো আমার ট্রিপ মিটারে রিডিং বলছে যে আমরা আজকে দিনের 208 কিলোমিটার এখনও অবধি কমপ্লিট করে নিয়েছি। 210 কিলোমিটার, সরি। তো 210 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে। সামনেই পড়বে বালাসোর, আর সম্ভবত 35-40 কিলোমিটার দূর আছে। যাওয়ার দিন যতটা লেট হয়েছিল, আসার দিন কিন্তু ততটাই ভালো আসছি এখনও পর্যন্ত। যতক্ষণ না বাড়ি পৌঁছচ্ছি আমি বলবো না। তো এখনও পর্যন্ত কিন্তু খুব ভালো এসছি, রাস্তা খুব ভালো, এবং আমরা স্পিডটা খুব ভালো মেনটেন করে চালাতে পারছি। এটা হচ্ছে বড় ব্যাপার। ওই স্পিড ক্যাম্পগুলোকে নজরে রাখতে হচ্ছে, দূর থেকে দেখতে পেলেই একদম আমি বিশ্বরূপকে সিগন্যাল করছি, কখনো ও আমায় সিগন্যাল করছে, দিয়ে ওই জায়গাটায় স্লো হয়ে যাচ্ছি, আবার তারপর যেইকে সেই মানে 75, 80, 90 এই রেঞ্জে চলছে। তো মনে হচ্ছে যদি এই স্পিডটা আমরা মেনটেন করে রাখতে পারি, তাহলে আবার হাইওয়ের মাঝখানে বাম্পার কেন, যদি এই স্পিডটা মেনটেন করে রাখতে পারি, তাহলে আশা করছি বিকেলে 5টার মধ্যে ঢুকে পড়তে পারবো খুব ইজিলি। মানে জলেশ্বর ঢোকার আগে একটা এরকম রেল ব্রিজ পড়ে, সেই রেল ব্রিজের জন্য এরকম জ্যাম হয়ে গেছে। এই রেল ব্রিজটাকে বাইপাস করার জন্য, মানে রেল গেট, সরি রেল ব্রিজ না, এই রেল গেটটাকে বাইপাস করার জন্য এখানে একটা ব্রিজ তৈরি হচ্ছে, যার জন্য এই সাইডের রাস্তা দিয়ে সবাইকে ক্রস করানো হচ্ছে। আর এই মুহূর্তে রেল গেট খোলা আছে, তো আমাকেও ঝটপট ক্রসটা করে নিতে হবে। পিছনে জ্যাম প্রায় ধরে নাও 0.5 কিলোমিটার লম্বা ট্রাকের লাইন ছিল, 0.5 কিলোমিটার লম্বা। কি না, হাইওয়েতে রাইড করতে করতে তোমার গাড়ি কনস্ট্যান্ট টারম্যাকের ওপর প্রায় 75, 80, 85, 90 মেনটেন করছে। তারপর তখন তোমার বডি ব্যালেন্সটা একটা ওরকমভাবে হ্যাবিচুয়েট হয়ে যায় লং রাইডসে। তারপর হঠাৎ করে যদি এরকম একটা সিগন্যাল খাও, যেখানে তোমাকে একটু ব্যালেন্স করে করে স্লো মুভ করতে হবে, তখন দেখবে একটু অসুবিধা হয়। মানে তোমার বডি যেহেতু এতক্ষণ ধরে ওরকমভাবে হ্যাবিচুয়েট হয়েছিল যে স্পিডে যাব, ক্রুজ করব, জাস্ট ধরে বসে থাকবো, মাঝে মধ্যে সিট সেটা স্যাডেল করব, সেইখান থেকে যেই তোমাকে ওই লো স্পিড ক্রলিং করতে হবে, তখনই বডির ব্যালেন্সটা একটু ঘেঁটে যায়। আমার তো হয়, তোমাদের হয় কিনা জানি কমেন্টে। তো চলো, উঠে পড়েছি আবার হাইওয়েতে, রেলগেট টপকে। এবার আমরা হিট করতে চলেছি জলেশ্বর। বিশ্বরূপকে আমি বলে বোঝাতে পারি না যে রাইডিংয়ে সবসময় চেষ্টা করবে 50 মিটার আগে, নইলে 50 মিটার পিছনে থাকতে, এবং একজন রাইডারের লাইন থেকে পাশের লাইনে থাকতে, যাতে তুমি তাকেও ক্রস করে তোমার রাস্তাটা দেখতে পারো। ও প্রায় সময় কি করছে, এসে আমার পাশাপাশি চলছে। হাইওয়েতে এইরকমভাবে চলে, পাশাপাশি কখনো চলতে নেই, সব সময় ডিস্টেন্স মেনটেন করতে হয়, আর সেকেন্ড লাইনে চলতে হয়। ও সিগন্যালিংগুলো সব শিখে গিয়েছে, বুঝে গিয়েছে যে মানে কোনটার সিগন্যাল কি, কখন হাত দেখাবো, কিভাবে কি করব, মানে প্রপার লিড দিতে পারবে। কিন্তু ও মাঝে মধ্যেই দেখছি আমার পাশে এসে স্লো হয়ে যাচ্ছে, ঠিক নইলে আমাকে ওভারটেক করে এসে স্লো হয়ে যাচ্ছে, কখনো কখনো গ্যাপ কম করে নিচ্ছে। তো জলেশ্বর ক্রস করে বেলদার একটু আগে রয়েছি, মানে ওই যে জায়গাটা এয়ারবেস আছে, এয়ারবেস থেকে একটু আগে রয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই ওখানে ঢুকে যাব। খুব ভালো আমরা পেস মেনটেন করে চালাতে পেরেছি, বিশ্বরূপও বলছে খুব ভালো পেস মেনটেন হয়েছে। গ্লাভসগুলো পড়ে গিয়েছে। তো সারা রাস্তাতে এত রোদ্দুর, কোথাও আমরা একটু ছাওয়া পাইনি। এই জায়গাটা একটু ছাওয়া পেয়ে এইখানটা দাঁড়ালাম। তোমরা দেখো একবার ব্যাক সাইডটা, কত সুন্দর একটা স্পট। তো এই জায়গাটাতে একটু দাঁড়িয়ে রেস্ট করছি, জল খেলাম, মুখে চোখে জল দিলাম, রেস্ট হয়ে যাক, তারপর আবার স্টার্ট করবো। তো খানিকক্ষণ ব্রেক নিলাম, গরমে বেশ কাহিল হয়ে পড়েছিলাম, আর রাস্তায় কোথাও ছাওয়া পাচ্ছি না, একটুও ছাওয়া নেই। তো একটা জায়গায় ছাওয়া পেয়েছিলাম, সেখান থেকে একটু ব্রেক নিয়ে নিলাম, আর এই মুহূর্তে উঠে পড়লাম সুবর্ণরেখা নদীর ওপর ব্রিজে। এটা হচ্ছে ওই জলেশ্বরের ওই জায়গাটায় সুবর্ণরেখা নদীর যে ব্রিজ, সেইটা। নদীর রঙটা দেখো, জলটা পুরো সবুজ, পুরো সবুজ জল হয়ে রয়েছে। আর ওইদিকে ট্রেনের লাইন, রেল ব্রিজ, ওইটা আপ, এটা ডাউন ব্রিজ। জয় বাবা জলেশ্বর, জয় বাবা জলেশ্বর। হ্যাঁ, তো চলো, সামনে বোর্ড দেখা যাচ্ছে,
এখানটায় দেখাচ্ছে যে কলকাতা এখান থেকে আর 214 কিলোমিটার, খড়গপুর আর 85 কিলোমিটার, অনেকটা কাছেই চলে এসেছি আমরা। মোটামুটি ট্রাই করেছিলাম যাতে একটার মধ্যে কোলাঘাট, একটা বা দেড়টা দুটোর মধ্যে কোলাঘাট ঢুকতে পারি। তো মনে হচ্ছে সেটা হবে, কারণ এই মুহূর্তে ঘড়িতে বাজছে 12:10 কি 12:15 হবে। তো কোলাঘাট হয়তো ঢুকতে পারবো না একটার মধ্যে, ওই ঢুকতে ঢুকতে দেড়টা দুটো বেজে যাবে। এই জায়গাটা গাছপালা একটু বেশি আছে, যার জন্য এইখানটা একটু ঠান্ডা আছে। আর তোমরা এই রাস্তা দিয়ে এর মধ্যে যদি কেউ আসো, তাহলে ওই বেলদার পর থেকে, বা ধরে নাও পুরোটাই খড়গপুরের পর থেকে, যখন থেকে এখানে বাঁদিকে ঢুকছো একদম জলেশ্বর পর্যন্ত, ভাই রাস্তার মধ্যে কিন্তু প্রচুর পটহোলস আর এরকম ভাঙাচোরা মতন রাস্তা হয়ে রয়েছে। এমনকি এই যে মাঝখানের ডিভাইডারটা দেখছো, মানে এই যে জয়েন্ট লাইনটা, দুটো স্ল্যাবকে যে এখানটা জয়েন্ট করছে, এই জয়েন্ট লাইনটাও কিন্তু কোনো কোনো জায়গাতে অনেকখানি পরিমাণে ফাঁকা, মানে প্রায় এতটা করে গ্যাপ। তার মধ্যে যদি চাকা পড়ে তোমার কিন্তু গাড়ি পুরো কেঁপে যাবে, আর কন্ট্রোল করতে না পারলে যদি হাই স্পিডে থাকো তাহলে ক্র্যাশ করে যাবে। ঠিক আছে, তো এই সব জায়গাগুলো একটু সাবধানে দেখে শুনে এসো। টোল গেট আর 1 কিলোমিটারের মধ্যে আমাদের, এটা সম্ভবত ওই জলেশ্বর টোল। তো আমাদের এখনও পর্যন্ত বাড়ি থেকে বেরিয়ে কভার করা হয়ে গিয়েছে প্রায় 350 কিলোমিটার। বেলদা দেখালো আর 30 কিলোমিটার, আমাদের কভার হয়ে গেছে প্রায় 350 কিলোমিটার, আর এখনও মোটামুটি 150 কিলোমিটার মতন যাওয়া বাকি আছে। তো আমরা অফিসিয়ালি এন্টার করে গেলাম ওয়েস্ট বেঙ্গলে। পিছনে চেকপোস্ট ছেড়ে এলাম পরিবহন দপ্তরের, পশ্চিমবঙ্গ সরকার লেখা ছিল আর কি। আর কিছু অফিস তৈরি হচ্ছে এখানে নতুন, সেগুলো আমি মানে ক্যামেরা রেকর্ড করার আগে আমি ক্রস করে বেরিয়ে এসেছি, জাস্ট আপডেটটা দিয়ে দিলাম। যেদিন যাচ্ছিলাম সেদিন অন্ধকারে হয়তো খুব একটা ভালো করে দেখাতে পারিনি, কিন্তু এইটা হচ্ছে সেই অ্যাকচুয়াল এয়ারফিল্ড। দেখো মধ্যখানে কিন্তু কোনো ডিভাইডার নেই, শুধু বস্তা রেখে রেখে একটা মার্কিং করা আছে যে কোনটা কোন সাইডের লেন। আর এইটাই হচ্ছে স্ট্র্যাটেজিক এয়ারফিল্ড আমাদের পশ্চিমবঙ্গের বুকে, বেলদা এয়ারফিল্ড। এখানে যে কোনো সময় যে কোনো জরুরিভাবে প্লেন অবতরণ করানো যেতে পারে এবং এখান থেকে টেক অফও করতে পারে, স্পেশালি ফাইটার জেট। তো খড়গপুরের এই সার্কেল থেকে আমরা এবার হাইওয়েকে কানেক্ট করব। এখানে একটু দাঁড়িয়েছিলাম একটা দোকানে, একটু চা খেলাম, খাবার দাবার কিছুই পাওয়া গেল না সেরকম। জাস্ট ওই চাটা খেলাম, চা খেয়েই এবার রওনা দিচ্ছি। বিশ্ব বলছিল আবার কোলাঘাটে দাঁড়াবে, আমি ওকে বললাম যে আর দাঁড়িও না, সোজা বেরিয়ে চলো, কারণ এখনও মোটামুটি 140 কিলোমিটার বাকি আছে ডিস্টেন্স, আর সময় হয়ে গেছে প্রায় 2টো। আমরা যদি আবার দাঁড়াই কোলাঘাটে, ব্রেক দিই, তাহলে ঢুকতে ঢুকতে প্রায় 5টা-6টা হয়ে যাবে, মানে যে সময় অফিসগুলো ছুটি হয়। তো কলকাতার ওই অফিস জ্যামটার মধ্যে পড়তে চাইছি না আর কি। অফিস ছুটি হওয়ার আগে, অফিসের ভিড়টা লাগার আগে রাস্তায় যাতে আমরা মানে বাড়িতে পৌঁছে যেতে পারি, সেই রকমই একখানা প্রিপারেশান নিয়ে চলছি। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন আমি ট্রিপ মিটারটাকে 0 করে দিয়েছিলাম, আর এখন তোমরা রিডিং দেখতে পাচ্ছ 903.6 হয়েছে। এখনও প্রায় ধরো 140 কিলোমিটার, 135 কিলোমিটার মতন গাড়ি চলবে। তো এই ট্রিপে আমার পেট্রোল খরচ যা লেগেছে, একবার ফুল ট্যাঙ্ক করেছিলাম প্রায় 1200 টাকা তেল এসেছিলো। আমাকে ডিটেলসটা দেখতে হবে, দেখলে আমি বলতে পারবো। প্রায় 1200 টাকার তেল এসেছিলো। আর একবার মাঝখানে যাওয়ার পথে পুরীর ওই ভুবনেশ্বরের কাছাকাছি বা কটকের কাছাকাছি পৌঁছে একবার তেল ভরেছিলাম, তখন এসেছিলো 8.8 লিটার্স। আবার আজকে বেরিয়ে যখন যাচ্ছি বাড়ি, আজকে ফেরার পথে, তখন ওই কী বলে ভদ্রক টোপকে বালাস রোডের কাছ থেকে পেট্রোল ভরেছি, তখন এসছে পুরোপুরি 8 লিটার। আর আমি বাড়ি পৌঁছানোর পরও আমার হাফ ট্যাঙ্ক তেল আমার থেকে যাবে পেট্রোল। তো কতটা ফুয়েল কনজিউম করলো আমি এই ভিডিওর শেষে তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে আমি বাড়ি পৌঁছাই, পুরো হিসেবটা করে নিই, তারপর তোমাদেরকে বলছি কতখানি খরচ হলো পেট্রোল, আর বাইক আমার কি মাইলেজ দিল। তাও আমি পেট্রোল মানে রিফুয়েল করার সময় যা ক্যালকুলেশন পেলাম, তাতে দেখছি যে মোটামুটি মাইলেজ পাচ্ছি 42 থেকে 44।
এই এভারেজে মাইলেজ দিচ্ছে, মানে এরকমভাবেই মাইলেজ দিচ্ছে। এত একটা 250cc ইঞ্জিন থেকে এরকম মাইলেজ, যদিও টোটালটাই টার্মাক হাইওয়ে, কিন্তু স্টিল ভেরি গুড। ওকে, তো আমরা পৌঁছে গেছি কোলাঘাট ব্রিজ, নিচ দিয়ে বয়ে যাচ্ছে রূপনারায়ণ নদ। আর এর পরের রাস্তা তো তোমরা সবাই জানো কম বেশি। তো মোটামুটি আজকে জার্নির প্রায় অন্তিম পর্যায়ে আমরা। তো ভিডিওটা যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখলে তাতে সকলকে জানাই ধন্যবাদ। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলো না, একটা কমেন্ট করে মোটিভেশন বাড়াতে সাহায্য করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, নোটিফিকেশান বেল আইকনটা অবশ্যই টিপে দিও। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। এই সিরিজের সমস্ত ব্লগগুলো আমি আপলোড করে দিয়েছি, সেগুলো যদি না দেখে থাকো অবশ্যই চ্যানেলটা ভিজিট করো আর সেই আগের ব্লগগুলো দেখো, এপিসোড 1 এপিসোড 2 এগুলো দেখো। আর এর সমস্ত ফটোগুলো আমার ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবে তোমরা। যদি ইনস্টাগ্রামটা দেখতে চাও তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, অ্যাকাউন্টটা চেক আউট করো আর সমস্ত ফটোগুলো ওখানেই পেয়ে যাবে। চলো, ব্লগটা আমি এই অবধিই বলে শেষ করছি এইখানে। আগামী দিনে আবার অন্য কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, ততদিন সেফলি রাইড করো, হেলমেট অ্যান্ড গিয়ার্স পরে রাইড করো এবং র্যাশ রাইডিং করবে না। সবাই ভালো থেকো, সেফ রাইড, কিপ ওয়াচিং রাম্বেল ডেভস, সাইন আউট, বাই।